আজ আমরা মুখোমুখি দাঁড় করাবো ভারতের ইতিহাসের দুই ভিন্ন কালখণ্ডের দুই ক্ষমতাশালী ব্যক্তিত্বকে। একদিকে কেমব্রিজের ডিগ্রিধারী, দেশের স্বাধীনতার জন্য জীবনের 9টা বছর ব্রিটিশের জেলে কাটানো এক পণ্ডিত, যিনি দেশভাগের রক্ত আর অন্যের হাহাকারের উপর দাঁড়িয়ে আইআইটি, এইমস, ইসরো আর ভাখরা নাঙ্গালের মতো আধুনিক ভারতের বুনিয়াদ গড়েছিলেন। আর অন্যদিকে বর্তমানের এক জমানা যেখানে গত 12 বছরে দেশের ঋণের বোঝা 55 লাখ কোটি থেকে বেড়ে পার হয়ে গেছে 200 লক্ষ কোটি টাকা, যেখানে 100 স্মার্ট সিটি স্বপ্ন ইন্দোরের দূষিত জলে ডুবে যায়, আর ট্রাম্পের একটা চোখ রাঙানিতেই বিদেশ নীতির বেলুন ফুটো হয়ে যায়। রেকর্ডের এই মেকি প্রচারের আড়ালে লুকিয়ে থাকা আসল ঐতিহাসিক আর অর্থনৈতিক সত্যটা আজ আপনাদের খোলাখুলি জানাবো। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। আজ একটা অঙ্কের খেলা দিয়ে শুরু করা যাক। শাসকের তামাম ইকোসিস্টেম আর অনুগত সংবাদ মাধ্যম দিন গুনছে। তারা বলছে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন 4398 দিন, ইন্দিরা গান্ধী ছিলেন 4078, আর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4399 দিনে পা দিয়ে নেহরুর রেকর্ডটা ভেঙে দিলেন। কিন্তু এই চমকের আড়ালে লুকিয়ে আছে এক মস্ত বড় ঐতিহাসিক বিভ্রান্তি। আসলে এই পুরো প্রচার যন্ত্রটা পণ্ডিত নেহরুর প্রধানমন্ত্রিত্বের প্রায় 5টা বছর নির্দিষ্ট করে বললে 1733 দিন ইতিহাসের পাতা থেকে স্রেফ গায়েব করে দেওয়া হয়েছে। তারা হিসেব শুরু করেছে 1952 সালের 13ই মে থেকে, যেদিন দেশের প্রথম নির্বাচিত সংসদ গঠিত হয়েছিল। কিন্তু 1947 সালের 15ই আগস্ট থেকে 1952 সালের 13ই মে পর্যন্ত সময়টা কোথায় গেল? দেশ স্বাধীন হওয়ার পর প্রথম সাধারণ নির্বাচনের আগে পর্যন্ত এই 1733 দিন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দেশটা কে চালিয়েছিলেন? নেহরুই চালিয়েছিলেন। অর্থাৎ নেহরুর মোট শাসনকাল 4398 দিন হয়। তার সঙ্গে আরো 1733 দিন যোগ করলে দাঁড়ায় 6131 দিন। কিন্তু প্রশ্নটা শুধু দিনের সংখ্যায় নয়, আনন্দ ছবিতে রাজেশ খান্নার সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে? বাবু মশাই, জিন্দগি লম্বি নেহি, বড়ি হোনি চাহিয়ে। প্রধানমন্ত্রীর চেয়ারে কে কতদিন টিকে রইলেন সেটা বড় কথা নয়, সেই চেয়ারে বসে দেশের জন্য কে কি করলেন সেটাই আসল কথা। আপনি কারো সমর্থক হতেই পারেন বা বিরোধী, কিন্তু তথ্যকে অস্বীকারটা করবেন কি করে? আজকের আলোচনা কোনো অন্ধ স্তুতি বা অন্ধ বিরোধিতার জায়গা থেকে নয়। গণতন্ত্র, বিদেশ নীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, মহাকাশ গবেষণা থেকে শুরু করে পরমাণু শক্তি আর শিল্পায়ন, সবকটি ক্ষেত্রে নেহরুজি আর মোদিজির কাজের খতিয়ান আমরা দেখব। পুরোটা শোনার পর বিচারকের আসনে বসবেন আপনি নিজেই। আপনি ঠিক করবেন পণ্ডিত নেহরুর সঙ্গে ভারতের অন্য কোনো প্রধানমন্ত্রীর তুলনা আদৌ চলে কিনা। মনে রাখবেন 1964 সালের 27শে মে নেহরু কিন্তু ভোটে হেরে ক্ষমতা থেকে সরেননি। আমৃত্যু দেশবাসী তাঁর উপরেই ভরসা রেখেছিলেন। মৃত্যুর দিন পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তার মোট শাসনকাল ছিল 6131 দিন, অর্থাৎ 16 বছর 9 মাস 12 দিন। এই বিশাল সময়টাকে অস্বীকার করার কোনো পথ নেই। তবে দিনের সংখ্যা তো খুব ছোট কথা, আসল ফারাকটা তো লুকিয়ে আছে তাদের দর্শনে। আসুন তথ্যের গভীরে যাওয়ার আগে এই দুই প্রধানের শিক্ষাগত যোগ্যতা আর দেশের জন্য ত্যাগের তুলনা করা যাক। নেহরু কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে পড়াশোনা শেষ করে ইনার টেম্পল থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরেছিলেন। তিনি মহাত্মা গান্ধীর প্রথম ছন্দ ছিলেন। ভারতের স্বাধীনতার জন্য নেহরু মোট 3259 দিন, অর্থাৎ প্রায় 9 বছর জেল খেটেছেন। কিন্তু ব্রিটিশদের কাছে কোনোদিন কোনো ক্ষমার দরখাস্ত লেখেননি, মুচলেখা দেননি, কোনো পেনশন নেননি। নরেন্দ্র মোদীর এমন কোনো ইতিহাস নেই। দেশের মানুষের কোনো দাবিতে তিনি কখনো কোনো গণ আন্দোলন গড়ে তোলেননি, জেলও খাটেননি। ক্ষমতা পাওয়ার পর তার সরকার উল্টে কৃষকদের আন্দোলনকে বুটের তলায় পিষে দিতে চেয়েছে, চাকরি প্রার্থী যুবকদের আন্দোলনকে লাঠি দিয়ে দমন করতে চেয়েছে। আজ যারা সরকারের সমালোচনা করে যে তরুণরা প্রতিবাদের আওয়াজ তোলে, তাদের বছরের পর বছর জেলে পচানো হয়। একদিকে যিনি দেশের জন্য জীবনের 9টা বছর জেলে কাটিয়ে দিলেন, আর অন্যদিকে যিনি ক্ষমতায় এসে প্রশ্ন তুললেই নাগরিকদের জেলে পুরে দেন, এই দুজনের মধ্যে কি আদৌ কোনো তুলনা চলে? পণ্ডিত নেহরু দেশের স্বাধীনতার জন্য 9বার জেলে গেছেন। অসহযোগ থেকে ভারত ছাড়ো সব আন্দোলনে সামিল ছিলেন। আর ঠিক সেই সময় ইতিহাসের অন্য এক ধারা ব্রিটিশের কাছে ক্ষমার দরখাস্ত লিখে নিজেদের বাঁচানোর পথ খুঁজছিল, যা আজ ঐতিহাসিক সত্য। নেহরু যখন কথা বলতেন সারা বিশ্ব মন দিয়ে শুনত। তার মহিমা প্রচারের জন্য কোনো অনুগত মিডিয়া ফোর্সের প্রয়োজন ছিল না। কেউ তাকে জিজ্ঞেস করতো না আপনি আম চিবিয়ে খান নাকি চুষে খান, পকেটে মানি ব্যাগ রাখেন কি না, অথবা আপনি এত খাটেন তাও ক্লান্ত হন না কেন। একদিকে কেমব্রিজের ডিগ্রিধারী এক পণ্ডিত যার মেধা নিয়ে পৃথিবীর কোথাও কোনো প্রশ্ন ওঠেনি, আর অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী যার ডিগ্রি সত্যতা গত 1 যুগ ধরে গোলকধানা। অবশ্য নেহরুর একটা মস্ত বড় খান্তি ছিল,
তিনি নর্দমার গ্যাস দিয়ে চা বানানোর মতো অসামান্য বৈজ্ঞানিক তথ্য আবিষ্কার করতে পারেননি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। 1947 সালে নেহেরু কেমন দেশ পেয়েছিলেন? তিনি যখন ক্ষমতা নিলেন, দেশ তখন 3 টুকরো, ভারত আর 2 প্রান্তের 2 পাকিস্তান। চারদিকে দাঙ্গার আগুন, লাখো লাখো মানুষের রক্ত ঝরছে, কোটি কোটি মানুষ রাতারাতি গৃহহীন। পাঞ্জাব আর বাংলা সীমান্ত নিয়ে লাখো লাখো রক্তাক্ত শরণার্থী ভারতে ঢুকছেন। কিন্তু এই ভয়াবহ সংকটের মুখোমুখি দাঁড়িয়েও নেহেরু কখনো অনুপ্রবেশকারীদের নাম করে ভোটের রাজনীতি করেননি। ক্যামেরার সামনে ডুকরে কেঁদে সহানুভূতি খোঁজেননি। তিনি শরণার্থীদের গালাগাল না দিয়ে তাদের পুনর্বাসন আর কর্মসংস্থানের জন্য আস্ত একটা শহর তৈরি করে দিয়েছিলেন, যার নাম ফরিদাবাদ। নেহেরু পেয়েছিলেন এক চরম দরিদ্র, নিরক্ষর আর শোষিত, বঞ্চিত ভারতবর্ষকে। কিন্তু সেই ছাই ভস্যের উপর দাঁড়িয়ে তিনি আধুনিক ভারতের বুনিয়াদ গড়েছিলেন। ইংরেজ সাহেবরা যখন এদেশ ছেড়ে চলে যাচ্ছিল, তারা টিটকিরি দিয়ে বলেছিল ভারতে গণতন্ত্র টিকবে না, এদেশের মানুষ গণতন্ত্রের যোগ্যই নয়। কিন্তু নেহেরু এবং তার সমসাময়িক দূরদর্শী নেতাদের হাত ধরে ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেনি, বরং তাকে এক সফল মডেলে পরিণত করেছিল। নেহেরুর জমানায় তাঁরই নেতৃত্বে দেশের ভিন্ন স্তম্ভ, প্রশাসন, আইনসভা এবং বিচার বিভাগ স্বাধিকার ফিরে পেয়েছিল। বিশ্ববাসী তখন হা করে চেয়ে দেখেছিল যে দেশে সড়ক নেই, গাড়ি নেই, যোগাযোগের ন্যূনতম পরিকাঠামো নেই, সেই চরম দরিদ্র এবং নিরক্ষর দেশটা প্রথম সাধারণ নির্বাচন কি অবলীলায় সফলভাবে পার করে দিল। কেউ সেদিন প্রধানমন্ত্রী নেহেরুর দিকে আঙ্গুল তুলে বলতে পারেননি যে তিনি ভোটে কারচুপি করেছেন। পশ্চিমী দুনিয়ার বহু উন্নত দেশ যখন নারীদের বা কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার দিতে গড়িমসি করছিল, তখন নেহেরু, প্যাটেল, আম্বেদকরের ভারত প্রতিটি নাগরিককে, তা সে যে ধর্মই, জাত বা লিঙ্গেরই হোক না কেন, সমানাধিকার আর ভোটাধিকার দিয়েছিল। আর আজ বর্তমান নির্বাচন কমিশনের জমানায় সেই ভোটাধিকার এবং নির্বাচনী স্বচ্ছতাকেই পুতুল নাচের খেলায় পরিণত করা হচ্ছে, যেখানে বিচার ব্যবস্থার একাংশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ইতিহাসের আরো একটা সত্য মনে রাখা দরকার। নেহেরুর জামানায় যখন দলিত, অনগ্রসর, নারী ও সংখ্যালঘুদের এই সমান ভোটাধিকার দেওয়া হচ্ছিল, তখন একটি বিশেষ উগ্রপন্থী মতাদর্শ এর তীব্র বিরোধিতা করেছিল। কিন্তু নেহেরুর ব্যক্তিত্বের উচ্চতার সামনে তারা সেদিন খড়কুচুর মতো উড়ে যায়। স্বাধীনতার ঠিক পরে বাংলা আর পাঞ্জাব 2 প্রান্তেই দাঙ্গার আগুন জ্বলছিল। সেই আগুন নেভানোর পাশাপাশি দেশ গড়ার কাজটাও নেহেরু সমান্তরালভাবে করে গেছেন। আর আজকের ভারত দেখুন, দেশের একটা ছোট্ট রাজ্য মণিপুর বছরের পর বছর চলছে। সমস্ত আধুনিক পরিকাঠামো আর সেনা থাকা সত্ত্বেও আজ 3 বছরের বেশি সময় পার হয়ে গেল, তবু প্রধানমন্ত্রী একবারও সেই রাজ্যে যেতেই পারলেন না। নেহেরু শুধু সংবিধান বা সংসদীয় গণতন্ত্র দিয়েই থেমে থাকেননি, দেশটাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তৈরি করেছিলেন প্ল্যানিং কমিশন, যা দেশের প্রয়োজন বুঝে ভবিষ্যৎ নির্ধারণ করত। স্বাধীনতার পর দেশে যখন অন্যের হাহাকার, নেহেরু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জোর দিলেন কৃষি ও সেচ ব্যবস্থায়। কারণ পেট না ভরলে দেশ এগোবে না। আর পেট ভরার ব্যবস্থা হতেই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তিনি হাত দিলেন ভারী শিল্পে। আজ আপনাদের স্ক্রিনে বা চোখের সামনে যে রাষ্ট্রায়ত্ত ভারত দেখতে পাচ্ছেন, তার তালিকাটা একবার মিলিয়ে নিন। হিন্দুস্তান স্টিল লিমিটেড, ভিলাই, রাউরকেল্লা, দুর্গাপুর এবং বোকারো স্টিল প্লান্ট সব পণ্ডিত নেহেরুর জমানায় তৈরি। ভারী যন্ত্রাংশ তৈরির জন্য রাঁচিতে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি, আর সেই বিখ্যাত HMT ঘাড়ি 1953 সালে যার বুনিয়াদ গড়েছিলেন নেহেরু। আজ বিদ্যুতের খুঁটি থেকে ইলেকট্রনিক্স, সব জায়গায় যে ভেল আর বেল এর দাপট, তা নেহেরুর দূরদর্শিতারই ফসল। দেশের যুদ্ধ বিমান তৈরির হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, হিন্দুস্তান কেবলস সবই তৈরি হয়েছিল সেই জমানায়। এবার তেল, গ্যাস আর জ্বালানির ক্ষেত্রে নজর দিন। আজকের ওএনজিসি, ইন্ডিয়ান অয়েল কোম্পানি, ইন্ডিয়ান রিফাইনারিজ লিমিটেড, ওয়েল ইন্ডিয়া বা পরমাণু শক্তি উৎপাদনের মূল স্তম্ভ অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট, এই সবকটি প্রতিষ্ঠানের জন্মদাতা জওহরলাল নেহেরু। আজকে প্রধানমন্ত্রী কৃষকদের বললেন সার কম ব্যবহার করুন, অর্ধেক করে দিন, বিদেশ থেকে আমদানি করার ডলার নেই। কিন্তু নেহেরু সংকটে কাঁদেননি। তিনি মাটিতে দাঁড়িয়ে ধানবাদে সিন্দ্রি ফার্টিলাইজার প্লান্ট তৈরি করেছিলেন। মানুষের ওষুধের জন্য হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স আর IDPL গড়ে তুলেছিলেন। কয়লা এবং খনিজ উত্তোলনে NMDC এবং কোল ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করেছিলেন। সেচ ও বিদ্যুতের দিকে তাকান, ভাকরানাঙ্গাল বাঁধ, হীরাকুদ বাঁধ, দামোদর ভ্যালি কর্পোরেশন, রেহান বাঁধ, এগুলো কোনো জাদুমন্ত্রী কিন্তু হয়নি। নেহেরুর জমানায় পরিকল্পনা করে বানানো হয়েছিল। রেলে যে আজ চড়ছেন, চেন্নাইতে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, চিত্তরঞ্জন লোকোমোটিভ, বারাণসীর ডিজেল লোকোমোটিভ কারখানা, এগুলো সবই নেহেরুর অবদান।
আর্থিক প্রতিষ্ঠানের কথা বলবেন? আইসিআইসিআই, আইডিবিআই বা দেশের মানুষের সবচেয়ে ভরসার জায়গা এলআইসি, সবই তো নেহেরু আমলে তৈরি। আর আজ সেই এলআইসির আমজনতার জমানো কষ্টার্জিত টাকা দেশের বর্তমান শাসকেরা কোনো শেঠচির ভুয়ো কোম্পানিতে লগ্নি করিয়ে ডুবিয়ে দিল। তা তো দেশের মানুষ দেখছে। একদল মানুষ প্রতিষ্ঠান করে দেশকে সমৃদ্ধ করেছিলেন, আর আজ রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে দেউলিয়া বানিয়ে নির্দিষ্ট কিছু শেঠজির হাতে জলের দরে বেচে দেওয়া হচ্ছে। পণ্ডিত নেহেরুর মূল দর্শনটাই ছিল দেশের সম্পদ থাকবে দেশের আমজনতার হাতে। সেই কারণে তিনি সেল ভেল গেলের মতো শিল্প বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সরকারি বা পাবলিক সেক্টরের অধীনে রেখেছিলেন, যাতে তা জনগণের সেবাই লাগে। আর আজ নরেন্দ্র মোদীর জমানায় নেহেরুর তৈরি সেই জাতীয় সম্পত্তি বেছে বেছে সরকারের পরম মিত্রদের হাতে জলের দরে তুলে দেওয়া হচ্ছে। এটাই দর্শনের ফারাক। একটু ইতিহাস খতিয়ে নেহেরুর কোনো বন্ধু কি কখনো জোট চুরি করেছিলেন? দেশের সম্পদ আর ব্যাংকের টাকা লুটে বিদেশে পালিয়েছিলেন? নেহেরুর বন্ধুদের তালিকায় কোনো মেহুল চোকসি, বিজয় মালিয়া, নীরব মোদি বা রাজেশ মেহতা ছিল কিনা? এমনকি কোনো রহস্যময় A1 বা A2 পুঁজিপতিও ছিল না। নেহেরু দেশের বেসরকারি শিল্পপতিদের অবশ্যই উৎসাহিত করেছিলেন, কিন্তু সরকারি সম্পত্তি বেচে তাদের পকেট ভরাননি। তিনি সুস্থ প্রতিযোগিতা তৈরি করেছিলেন। নেহেরুর ঘনিষ্ঠ এমন কোনো শেঠজি ছিলেন না যার বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতির অভিযোগ উঠেছে। আর নেহেরু রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সেই বন্ধুকে বাঁচানোর চেষ্টা করেছেন। নেহেরু কখনো দেশবাসীর সামনে ঝোলা খুলে নির্বাচনী বন্ডের নামে কোটি কোটি টাকার চাঁদা খেয়ে বসে থাকেননি, যাকে সুপ্রিম কোর্ট করে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন। তিনি দুর্নীতি করেননি বলেই ছাই ভস্যের উপর দাঁড়িয়ে এই আধুনিক ভারত গড়তে পেরেছিলেন, যার প্রমাণ আজও মাটিতে দাঁড়িয়ে আছে। একটা দেশের আসল মেরুদণ্ড হলো শিক্ষার স্বাস্থ্য। চিকিৎসা ক্ষেত্রে নেহেরু তৈরি করেছিলেন দিল্লির এইমস। আজ বিজেপি বা আরএসএস এর প্রথম সারির নেতারা যখন গুরুতর অসুস্থ হন, তারা কিন্তু নেহেরুর তৈরি এই দিল্লির এইমসেই ছুটে যান। অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে নরেন্দ্র মোদী, বিজেপির 18 বছরের শাসনে এরা কি দেশবাসীকে এমন একটাও আন্তর্জাতিক মানের হাসপাতাল দিতে পেরেছে যেখানে এদের নিজেদের নেতারাই ভরসা করে চিকিৎসা করাতে পারেন? নেহেরুর আমলেই তৈরি হয়েছিল চণ্ডীগড়ের পিজিআই। নেহেরু শিক্ষা বা চিকিৎসার যে বুনিয়াদ গড়েছিলেন, তার ফলেই ভারতের ডাক্তার ইঞ্জিনিয়ারদের বিশ্বজুড়ে বিপুল চাহিদা তৈরি হয়েছিল। আর আজকের ভারতের হাল দেখুন। দেশের প্রিমিয়ার ইনস্টিটিউট আইআইটির 39% ছাত্র আজ ক্যাম্পাসিং এ কোনো চাকরি পাচ্ছেন না, বেকার বসে আছেন। ভাবুন একবার, যে দেশে লাগাতার নিটের মতো প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হতে থাকে, সেই দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে দুনিয়া কি ভাববে? বিশ্ববাসী কি বলবে? বলবে এরা সব নকল করে জালিয়াতি করে ডাক্তার হয়েছে। অথচ নেহেরুর ভিশন দেখুন, তিনি খড়গপুর, বোম্বে, মাদ্রাস, কানপুর আর দিল্লি আইআইটির মতো বিশ্বমানের প্রতিষ্ঠানের ভিত করেছিলেন। দেশ জুড়ে বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি করে ইউজিসি আইন এনেছিলেন। ম্যানেজমেন্টের দুনিয়ায় ভারতকে এগিয়ে দিয়ে নেহেরু কলকাতা, আহমেদাবাদে আইআইএম তৈরি করেছিলেন। আজ যে ভারত পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে গর্ব করে, তার পথপ্রদর্শক নেহেরু। তিনি তৈরি করেছিলেন ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। মহাকাশ গবেষণার জন্য নেহেরুর আমলে তৈরি হয়েছিল ইনকোস্পার, যা আজ ইসরোর নামে পরিচিত। আর আজ বর্তমান শাসকেরা ইসরো সেই তিল তিল করে গড়ে তোলা সাফল্যকেও তাদের ঘনিষ্ঠ শেঠজিদের হাতে তুলে দেওয়ার ফোন নিয়ে আসছে। সাংস্কৃতিক বিকাশের জন্য নেহেরু করেছিলেন সাহিত্য আকাদেমি, সঙ্গীত নাটক আকাদেমি, ললিত কলা আকাদেমি। সিনেমা ও গণমাধ্যমের জন্য তৈরি করেছিলেন FTII ও ফিল্মস ডিভিশন। দেশের সুরক্ষায় তৈরি করেছিলেন DRDO, আর বিজ্ঞান গবেষণার জন্য CSIR, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। আর আজ ভারতের গবেষণার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কারা? গালগোটিয়াস ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান, যারা চীন থেকে রোবট কিনে এনে নিজেদের আবিষ্কার বলে চালাতে গিয়ে আদতে দেশের মুখে চুনকালি লেপে দেয়। গত 12 বছরে ভারতে এমন একটা বিশ্ববিদ্যালয় হয়েছে যার নাম শুনলে বিশ্ব এক ডাকে চেনে। আজ পৃথিবীর প্রথম 100-150 তো দূর প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ভারতের নাম খুঁজে পাওয়া যায় না। পরিকল্পিতভাবে শিক্ষা আর স্বাস্থ্যকে ধ্বংস করা হয়েছে। 5 লাখ টাকার স্বাস্থ্য বীমার গল্প শোনানো হয়, কিন্তু সরকারি হাসপাতালগুলোর হাল ফেরানো হয় না। কেন? কারণ লক্ষ্য আপনাকে সুস্থ করা নয়, লক্ষ্য হলো বিমান নামে কর্পোরেটার শেঠজিদের পকেট ভরানো। নেহেরু সেই জমানায় চণ্ডীগড়ের মতো এক অত্যাধুনিক পরিকল্পিত শহর তৈরি করে দেখিয়েছিলেন। আর মোদিজি এসেছিলেন 100টি স্মার্ট সিটির স্লোগান নিয়ে। দেখাতে পারবেন একটাও সত্যিকারের স্মার্ট সিটি? যে ইন্দোর শহরকে বছরের পর বছর ধরে পরিচ্ছন্নতার পুরস্কার দেওয়া হলো সরকারি পরিকাঠামোর অভাবে, সেই ইন্দোরেই দূষিত জল খেয়ে ডজন খানেক মানুষ মারা গেলেন। এবার আসে বিদেশ নীতি ইতিহাস সাক্ষী।
কোরিয়া যুদ্ধের সময় নেহেরু মধ্যস্থতা করেছিলেন এবং সফল হয়েছিলেন। সুয়েজ সংকটের সময় মিশর আক্রমণকারী ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েলের সামনে নেহেরু মাথা নোয়াননি, বুক চিতিয়ে স্পষ্ট ভাষায় অন্যায়ের বিরোধিতা করেছিলেন। কঙ্গো সংকট হোক কিংবা প্যালেস্তাইন বা ইন্দো চীন সমস্যা, ভারত সবসময় বিশ্বমঞ্চে নির্ভীক অবস্থা নিয়েছে। কিন্তু নেহেরু কখনো ভারতের মতো অনুগত মিডিয়া পুষে ঢোল প্যাটার্ন নিয়ে যে আমি এক ফোনে বিশ্বযুদ্ধ থামিয়ে দিয়েছি তাই আমাকে ভোট দাও। নেহেরু ঠান্ডা যুদ্ধের জমানায় আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন কারোর লেজুর বৃত্তি না করে জোট নিরপেক্ষ আন্দোলনের জন্ম দিয়েছিলেন, যা আজও বিশ্বের শত শত দেশের আদর্শ। আর আজ ডোনাল্ড ট্রাম্পের একটা চোখ রাঙানিতেই রাশিয়া থেকে সস্তায় তেল কেনা বন্ধ হয়ে যায়। ট্রাম্পের এক হুমকিতেই আমাদের সেনা বা কূটনীতির মনোবল ভেঙে যায়। ওনার কাছে কোন ফাইল আছে কে জানে, যার ভয়ে $500 বিলিয়ন মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিতে হয়। 1962 সালে যখন চীন আমাদের দেশ আক্রমণ করেছিল, নেহেরু সত্য আড়াল করেননি, দেশ লড়েছিল। যুদ্ধক্ষেত্রে হার জিত পরের কথা, কিন্তু নেহেরু কাপুরুষের মতো দেশবাসীকে বলেননি যে আমাদের সীমানায় কেউ ঢোকে নেই, আমাদের কোনো জমি কারো কবজায় নেই। তিনি সত্যকে স্বীকার করেছিলেন। আর আজ যখন চীন আমাদের প্রায় 4000 বর্গ কিলোমিটার জমি গিলে বসে থাকে, তখন বর্তমান প্রধানমন্ত্রী দেশের মানুষকে অন্ধকারে রেখে বলেন না কোই ঘুসা হ্যায় না কোই ঘুসা হুয়া হ্যায়। ওর মুখ দিয়ে একেবারের জন্য চীন বা জিনপিং নামটা উচ্চারিতই হয় না, অথচ সেই চীনের সাথে ভারতের বাণিজ্য রমরমিয়ে চলে। আর পিএম কেয়ার্স ফান্ডে সেই চীনা কোম্পানিগুলোর চাঁদা আসে। লক্ষ্য করে দেখুন, চীন কিন্তু আজ পর্যন্ত তাদের একটাও সরকারি সংস্থা কোনো শেঠজির হাতে জলের দামে বেচে দেয়নি। আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকান। নেপালের মতো বন্ধু রাষ্ট্র আজ আমাদের আম তুলে দেয়, জাপান ফিরিয়ে দেয়। এক শেঠজি বন্ধু স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক আজ তলানিতে। শ্রীলঙ্কা ও মালদ্বীপের সাথে আমাদের কূটনীতি আজ চরম সংকটে, অথচ ওনারা পাকিস্তানের নাম করে হুঙ্কার ছাড়েন। এবার আসুন অর্থনীতিতে। দেশের অর্থনীতি ঠিক কেমন তা নিয়ে আজই দৈনিক সংবাদের পাতায় পার্থ ঘোষের একটি অত্যন্ত তথ্যবহুল নিবন্ধ প্রকাশিত হয়েছে। আমাদের স্ক্রিনে জলজল করছে দৈনিক সংবাদের সেই পাতা। সম্ভব হলে লেখাটি দর্শকদের জন্য অনুরোধ থাকবে পড়ার জন্য। দেশে আজ বিদেশি বিনিয়োগ প্রায় শূন্য, রপ্তানি কমেছে, ব্যালেন্স অফ পেমেন্ট পুরোপুরি বিপর্যস্ত। ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম আজ ইতিহাসের সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে। আর ঋণের বোঝা, মনমোহন সিং যখন 2024 সালে সরকার ছেড়েছিলেন, তখন দেশের মোট ঋণ ছিল 55 লক্ষ কোটি টাকা। আর আজ গত 12 বছরে এই ঋণ প্রায় 4 গুণ বাড়িয়ে 200 লক্ষ কোটি টাকা পার করে দেওয়া হয়েছে। আগামী বছর নাগাদ যা 220 লক্ষ ছুঁয়ে ফেলবে। ওনারা দাবি করেন দেশ নাকি 7% হারে বৃদ্ধি পাচ্ছে। যদি সত্যি এত উন্নয়ন হয়, তবে দেশে আজ রেকর্ড বেকারত্ব কেন? মূল্যবৃদ্ধির আগুনে আমজনতার পকেট পুড়ছে কেন? এশিয়ায় অন্য কোনো দেশের মুদ্রায় এতখানি পতন হয়নি যতটা ভারতীয় টাকায় হয়েছে। এমনকি ডলারের বিপরীতে এখানে চীন, এমনকি পাকিস্তানের কারেন্সিও কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। সেখানে ভারতীয় টাকা রোজ রেকর্ড ভেঙে পাতালে প্রবেশ করছে। পরিস্থিতি এতটাই শোচনীয় যে খোদ প্রধানমন্ত্রীকে হাত জোর করে দেশবাসীকে বলতে হচ্ছে, ডলার বাঁচান, বিদেশে ঘুরতে যাবেন না, সোনা কিনবেন না। শেষে এসে বলবো, ঐতিহাসিক দূরদর্শিতা নিয়ে যিনি শূন্য থেকে আধুনিক ভারত গড়েছিলেন, তার সাথে আজকের এই বিজ্ঞাপনী চমকের ফাঁপা রাজত্বের কোনো তুলনা কি আদৌ সম্ভব? বিচার এবার আপনার হাতে। ভাবুন, সচেতন থাকুন, আর হ্যাঁ, প্রশ্ন করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।